দেশের সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম বুথে ভিড়। স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পোশাক খাত, সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের আশা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজারে। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। সাংবাদিক ও লেখক বেবি মওদুদের 10ম প্রয়াণ দিবস। ক্ষমতাবৃত্তের কেন্দ্রে থেকেও তিনি ছিলেন লোভ আর স্বার্থের ঊর্ধ্বে। দেশের উন্নয়ন ও সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিতে কোটার সব দাবি মেনে নেওয়ার পরও কেন তাদের আন্দোলন প্রত্যাহার হলো না, এমন প্রশ্ন তোলেন তিনি। বলেন, উন্নয়ন এবং জনগণের সুবিধায় মেট্রো রেল সহ আধুনিক সব স্থাপনা যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে একটি পক্ষ তাণ্ডব চালিয়েছে দেশ জুড়ে। সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া সহ করা হয়েছে ভাঙচুর, লুটপাট, যার মধ্যে অন্যতম স্বপ্নের মেট্রো রেল। 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রো রেলের এই ক্ষতচিহ্ন বহন করছে ভয়াবহতার চিত্র। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি এবং অবস্থা দেখতে মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন গত বছর যতটা উচ্ছ্বাস আর আনন্দে উদ্বোধন করেছিলেন জনগণের বাহন, আজ তার একই হাল। হতাশা আর বিষণ্ণতায় দেখেছেন মেট্রো স্টেশনটি। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধায় যে বাহন তা কিভাবে এমন ধ্বংস করা যায়। যে দেশের মানুষ আমার পরিবার, আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আধুনিক এই বাহন কবে ঠিক হবে তা নিয়ে সংশয় জানান সরকার প্রধান। আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি, আমাদের মেট্রো রেল স্টেশনগুলি, সার্ভিস সব কিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন। এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। কোটার সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন প্রত্যাহার না হওয়ায় দুঃখ প্রকাশ করে ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আচ্ছা, কোটার সংস্কার হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া, যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। সব মোকাবেলা করে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখর থাকত যে মেট্রো রেল স্টেশন, সেটি এখন পরিপূর্ণ ধ্বংসাবশেষ। দেখলে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। এটি পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী আক্ষেপ করলেন, দুঃখ প্রকাশ করলেন। জনগণের এই সুবিধা আবার কবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে সেটি এখন অপেক্ষার বিষয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, মেট্রো রেল স্টেশন, মিরপুর 10, ঢাকা। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS সেবা। মোবাইল ইন্টারনেট চালু না হয় এখনও নির্ভর করতে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতির উপর। তবে খুব ভালো সেবা দিচ্ছে এটিএম বুথগুলো। মেহেদী হাসানের রিপোর্ট।
বিকাশ, রকেট, নগদ, উপায়ের মতো মোবাইল ফোনে আর্থিক সেবা বা এমএফএসে 2024 সালের জানুয়ারিতে লেনদেন হয়েছে 1,29,000 কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে প্রায় 4,500 কোটি টাকা। টাকা পাঠানো থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, এমনকি মোবাইল ফোন রিচার্জের কাজও এখন মানুষ সারছেন এমএফএস এর মাধ্যমে। আর এজন্য এমএফএস এর ইন্টারনেট নির্ভর অ্যাপসগুলোর উপরই বেশি নির্ভর করেন সাধারণ মানুষ। কিন্তু গেল কয়েকদিনের সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় এ সেবা নির্ভর সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে এমএফএস ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন মোবাইল ইন্টারনেটের মতো সেবা এখনও তারা দিতে পারছেন না। এখনও ম্যানুয়াল পদ্ধতির উপরই বেশি নির্ভর করতে হচ্ছে তাদের। অ্যাপসে করা যায় ইয়ে দিয়ে, ওয়াইফাই দিয়ে, আপনার ওয়াইফাইয়ের কাজ কানেক্টেড হয়, ইন্টারনেট দিয়ে হয় না, কিন্তু খালি ঘুরে পুরোপুরি এখনও কাজ হয় নাই। এখন আমাদের এর সমস্যা হইতেছে ম্যানুয়াল দিয়ে মারা লাগে। আগে তো এরকম নেট থাকতো, এফসি ইউজ করতাম, এখন তার নেট না, এখন আগের মতন ম্যানুয়ালি দেই, আর লেনদেন আগের চেয়ে একটু কম। এতদিন যারা লেনদেন করতে পারেননি তারা অনেকেই এসেছেন এমএফএস এর টাকা পাঠাতে বা উত্তোলন করতে। বলছেন মোবাইল ইন্টারনেট চালু হলে এগুলোর ব্যবহার আগের মতো করতে পারবেন তারা। বিকাশ করে দিতেছে, কিন্তু 2 দিন হলো বন্ধ ছিল, আজকে গত 3-4 দিন বন্ধ ছিল, অনেক প্রবলেমে পড়ছিলাম। এখন তো ভাই ব্রডব্যান্ড থ্রো যেগুলো ওয়াইফাই কানেক্টেড আর কি, ব্রডব্যান্ড ইন্টারনেট, সেগুলো তো অ্যাপস অন হচ্ছে আর কি। এটা আমিও কনফার্মেশন করে নিয়েছি যে অ্যাপস থ্রু আমি পাঠাতে পারবো কিনা, বাট ব্যান্ডউইথ খুবই স্লো আর কি। তো আমার ভাইরা সে বিদেশ থাকে, সে দেশে টাকা পাঠাইবো, সে পারে না আর কি বিকাশ বন্ধ থাকার কারণে। তো এখন রিসেন্টলি গতকাল থেকে মনে হয় হালকা চালু হয়েছে, মানে চলে কোনো রকম, অনেক সময় লাগে। তবে এখনও স্বাভাবিক সেবা মিলছে ব্যাংকের এটিএম বুথ থেকে। আর ইন্টারনেট সেবা আবার চালু হওয়ার পর ভিসা ও মাস্টার কার্ডের মতো ইন্টারনেট নির্ভর সেবাগুলো আবার চালু হয়েছে। বুথ সার্ভিস ঠিকমতোই দিচ্ছে, আমরা এখন আমাদের স্বস্তি ফিরে আসছে। অনেকের কাছে শুনছি যে নেটওয়ার্কে ঝামেলা করতেছে, তো আমি ডাচ বাংলা ব্যাংকে শুনছি যে এদের সার্ভিস ভালো আছে, কিন্তু অন্যান্য ব্যাংকে সমস্যা ছিল, যেমন সিটি ব্যাংকে আমার ছোট ভাই টাকা উঠাইতে পারে নাই। এটিএম বুথগুলোর টাকা সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ইউরোপীয় ক্রেতারা সবচেয়ে বেশি কার্যাদেশ দেন জুলাই মাসে, কিন্তু গেল এক সপ্তাহ দেশে আমদানি রপ্তানি স্থবির থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে পোশাক খাতে। ইন্টারনেট চালু ও কারখানা খোলার পর বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শুরু করেছেন রপ্তানিকারকরা। ঘুরে দাঁড়াতে সরকারের কাছে প্রয়োজনীয় নীতি সহায়তা চান উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় প্রায় পুরো সপ্তাহে স্থবির ছিল দেশের ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড। নিরাপত্তা শঙ্কায় 85% রপ্তানি আয় অর্জন করে তৈরি পোশাক শিল্প বন্ধ রাখতে হয়। বন্দর থেকে কাঁচামাল খালাস ও কারখানা থেকে উৎপাদিত পণ্য বন্দরে নেওয়া বাধাগ্রস্ত হয় বাড়তি চাপে পড়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন জুলাই মাসেই ইউরোপ থেকে বেশি রপ্তানি আদেশ আসে। ইন্টারনেট সেবা ও কারখানা চালু হয় ক্রেতাদের সাথে যোগাযোগ বাড়াবেন তারা। একই সাথে কারখানার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের উপর জোর দিচ্ছেন তারা। যে মালটা এই সপ্তাহে রিলিজ হয়ে ফ্যাক্টরিতে চলে আসার কথা ছিল, এই মালটা যখন আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আসবে, আমার সবচেয়ে হাইয়েস্ট প্রোডাকশান মান্থ এটা। এই মান্থে যখন আমি প্রোডাকশান করতে পারবো না, এই মাল কিন্তু কাস্টমার বলবে যে বানাই তুমি রেখে দাও, আমি 1 বছর পর নিব, বিকজ বাই দ্য টাইম সিজন উইল কজ। আমাদের যত কুইক আমরা এই ইকোনমিতে সার্কুলেশন করতে পারবো, তত কুইক ইকোনমি রিকভার করবে। উদ্যোক্তারা বলছেন পোশাক খাত ও সার্বিক রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনতে সরকারের নীতি সহায়তা জরুরি। রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর কথাও বলছেন তারা। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি কারফিউ থাকেও, তাহলে গার্মেন্টস রিলেটেড যে কোনো পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে এবং গার্মেন্টসের শ্রমিক বা যে কোনো স্টাফ আসা যাওয়ার ক্ষেত্রে তাদের ব্যাপারটা যেন শিথিল করা হয়। ক্রেতাদের কাছে যাতে ভুল বার্তা না যায়, সেক্ষেত্রে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইন গার্মেন্টস এক্সপোর্ট, সেখানে যদি আপনার এখন আমাদের সাপ্লাই চেইনে যদি প্রবলেম হয়, তাহলে ওইটা কিন্তু একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে। ব্যবসায়ীরা তাদের যে সমস্ত দাবি দেওয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আলাপগুলো হয়েছে, এগুলোকে যদ্দূর সম্ভব সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এটাকে যাতে অ্যাড্রেস করে। ইতিমধ্যেই বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। জাহাজ থেকে কাঁচামাল খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণও চলছে জোরে সোরে।
তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। ভাঙচুর, আগুন, সন্ত্রাসে নারায়ণগঞ্জে 500 কোটি টাকা সম্পদের ক্ষতি, রংপুরে থানা, সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনায় পোড়া চিহ্ন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। কোটা সংস্কার আন্দোলনে তাণ্ডবকারীদের ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে নারায়ণগঞ্জের পোশাক কারখানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ক্ষতি হয়েছে প্রায় 500 কোটি টাকার সম্পদ। অন্যদিকে রংপুরে ভাঙচুর ও আগুন দেওয়া হয় আওয়ামী লীগ অফিস, থানা সহ বিভিন্ন স্থাপনায়। নারায়ণগঞ্জ ও রংপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের নামে নারায়ণগঞ্জে শহরময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। ছত্রভঙ্গ করতে পুলিশের সাথে হয় ব্যাপক সংঘর্ষ। ঝালকুড়ি এলাকায় তৃষ্ণার্ত শিল্প পুলিশকে পানি পান করানোয় এসবি পোশাক কারখানায় ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। পোশাক কারখানার মালিকের দাবি, প্রায় 100 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে তার। 120-25 কোটি টাকার মতো, কিন্তু আমরা এখন দেখতেছি কি যে এটা এখনো তো আমাদের ফাইনাল হিসাবটা আসে না। আমরা যেই জায়গায় ধরতেছি ওই জায়গায় ড্যামেজ পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী উপযুক্ত বিচারটা করুক, ওনারা পারবে এটার কারা এটা ক্ষতি করছে। এটার অনেক ভিডিও ফুটেজ আছে, অনেক রাস্তাঘাটের অনেক কিছু আছে রেকর্ডিং করা, যাতে উনি এটার বিচারটা করে, এর পরবর্তীতে যাতে আর আমাদের কোনো ক্ষতি না হয়। শ্রমিকরা বলছেন এখনো আতঙ্ক নিয়ে কাজ করছেন তারা। অনেক কষ্ট করে এখানে কাজ করতেছি, অনেক আতঙ্কের মাঝখানে। এখানে যারা লুটপাট করছে তাদের শাস্তি হোক। আতঙ্কে তো কিছু কিছু লোকজন আসতে পারতেছে না ভয়ে। মালিকের এমন একটা ক্ষতি হয়েছে, তাতে আমাদের অনেক কষ্ট লাগে। গত কয়েকদিনে জেলার 10টির বেশি সরকারি ও অর্ধশতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। সংশ্লিষ্টরা বলছে নারায়ণগঞ্জে প্রায় 500 কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশ সুপার জানান, সহিংসতার ঘটনায় 9টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 309 জনকে। পিবিআই অফিস, পাসপোর্ট অফিস এবং এই যে এসবি গার্মেন্টস সহ অন্যান্য যে গাড়িগুলা পুড়িয়েছে, শীতল পরিবহনের যে গাড়িগুলা পুড়িয়েছে, এগুলা কিন্তু তারা করেছে। এদিকে রংপুরেও ঘটে সহিংসতার ঘটনা। বেতপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয় ও রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় হামলা চালিয়ে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পুলিশ কমিশনার বলছেন, পূর্ব পরিকল্পিতভাবেই এসব তাণ্ডব চালানো হয়। পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা, জামাত, বিএনপির সংঘবদ্ধ সন্ত্রাসীরা বিভিন্ন পুলিশি স্থাপনা সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, অগ্নিসন্ত্রাস, নাশকতা চালিয়েছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও, অডিও পরীক্ষা করে 500 জনকে চিহ্নিত করা হয়েছে। মামলা হয়েছে 8টি, গ্রেপ্তার হয়েছে 75 জন। রত্না জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ভার্জিনিয়ায় হাসপাতালে 2 দিন লাইফ সাপোর্টে থাকার পর বাংলাদেশ সময় আজ সকাল 6:50 দিকে মারা যান। দেশের শীর্ষ ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ। এই ব্যান্ডের 90% গানই শাফিন আহমেদের গাওয়া। গান গাওয়ার পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন তিনি। শাফিনের জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মা, মাতৃভূমি, রাজনীতি, সংস্কৃতিকে মুখ্য জ্ঞান করতেন বেবি মওদুদ। নির্যাতিত জনমানুষকে দিশা দেখিয়েছেন প্রগতিশীল রাজনীতির এই কাণ্ডারি, যার কেন্দ্রে ছিল কেবলই মানুষ। সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক বেবি মওদুদের 10ম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করছেন আদিত্য মামুন। বাঙালির মুক্তি সংগ্রামের সময় থেকেই বেবি মওদুদের মননশীল রাজনীতির উন্মেষ। সংগঠক হিসাবে ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামে। পেশায় সাংবাদিক আর মন মননে বেবি মওদুদ ছিলেন বঞ্চিত মানুষের ভরসাস্থল। দেশভাগের পর জন্ম নেয়া মানব ঘনিষ্ঠ স্বাধীনচেতা মানবিক ব্যক্তিত্ব বেবি মওদুদ।
যার লেখনী, নেতৃত্ব আর প্রজ্ঞা বাতিঘর হয়ে আছে আজও। প্রতিটা কাজে যদি নূর হোসেনের কথা বলেন, যে আমি তখন প্রচণ্ড বিপদে পড়েছিলাম, যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হচ্ছিল, যে নূর হোসেনের ভূমিকা আপনারা জানেন, যে গণতন্ত্র মুক্তি পাক, সেই ছবিটি তোলার পরে আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল, ঘর ছাড়তে হয়েছিল। আমি খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম। সেই সময় স্বৈরাচার সরকার আমাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু বেবি আপা আমার পাশে ছিলেন প্রতিটা ক্ষেত্রে। এবং আমি যদি এখনকার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, যে ওনার সাথে যে আমি কাজ করেছি, যদি বেবি আপার মতো মানুষ যদি আমার মাঝখানে না থাকতো, হয়তো আমি এই কাজগুলো করতে পারতাম না। অনাড়ম্বর যাপন, সত্য বচন তাকে ক্রমেই গুরুত্বপূর্ণ করে তোলে। ক্ষমতা বৃত্তের কেন্দ্রে থেকেও লোভ আর স্বার্থের ঊর্ধ্বে বিচরণ করতেন বিরল প্রজ এই নারী নেত্রী। অনেকেই বলে যে বড়াপা যে অবস্থায় ছিল তাতে বড়াপা অনেক কিছু করতে পারত। যেমন আমি জানতাম বড়াপাকে ডাইরেক্টলি মহিলা মন্ত্রণালয়ে মিনিস্টার করার জন্য প্রপোজাল ছিল। বড়াপাকে তো আমরা চিনি, উনি কিছুতেই নেবেন না, নেনও নেই। ইনফ্যাক্ট এমপি হওয়ার উনি প্রথমে রাজি হন নাই। ওনাকে বোঝাতে পিএমের বেশ কষ্ট হয়েছিল, এবং অন্য বেশ কয়েকজন মিলে চেষ্টায় বোধহয় বড়াপা লাস্ট মুভমেন্টে প্রথমবার এমপি হয়েছিল, কিন্তু সেটা তো বড়াপার আপত্তি ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আর ৭১-এর ঘাতক দালালদের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। স্বাধীন বাংলাদেশে যখনই গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, তখনই আমরা দেখেছি, আমরাও যেমন রাস্তায় নেমেছি, আমাদের সাথে সাথে বেরিয়েও খুব সক্রিয়ভাবে। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ছায়াসঙ্গী। পরবর্তীতে সংসদ সদস্য হয়েও মানুষের কণ্ঠস্বর হিসেবেই বিবেচিত ছিলেন। বিরোধী দলীয় নেত্রীর এই ন্যাক্কারজনক যে ষড়যন্ত্র, সেটা আর ধোপে টিকবে না। তার কর্মের মাধ্যমেই তিনি উত্তর প্রজন্মের মধ্যে আলোকবর্তিকা হয়ে থাকবেন, এমনই মত সবার। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম বুথে ভিড়। স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পোশাক খাত, সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের আশা। ২১ টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকেও লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় ২১ দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।